মধ্যবয়স্ক লোক জিবা কেন ট্রেনের ভেতরে একজন লোককে খুন করে কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়। এই খুনের পেছনে ছিল ভয়ঙ্কর এক রহস্য আর অবাক করার মতো এক কাহিনী। আর একজন লোক কেনই বা হসপিটাল থেকে বাচ্চাদের অদল বদল করে দিত তাদের জন্মের সময়, আর এটা সে করত তাদের পরিবারের অজান্তেই। কিন্তু কেন? আর মুভির মাধ্যমে অনেক বাস্তবতা তুলে ধরা হয়েছে, তাই আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি পিরানবুম পিরান গোকামাম। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে মধ্যবয়স্ক জিবাকে দেখানো হয়, যে ট্রেনে কোথাও ট্রাভেল করছিল। আসলে তাকে যেমনটা দেখায়, জিবা তেমন লোক নয়। দেখা যায় ট্রেনের ভেতরেই সে ভয়ঙ্করভাবে একটা লোককে মেরে ফেলে, আর সেই লোকটাকে ট্রেনের ভেতরে সবার অজান্তেই কেটে টুকরো টুকরো করে ফেলে। আর সেই লাশের টুকরোগুলোকে ট্রেন চলার সময় বিভিন্ন দূরবর্তী জায়গাগুলোতে ফেলে দেয়, আর শুধুমাত্র সেই লাশের পাটাই সে ট্রেনের সাথে ঝুলিয়ে রাখে। সকালবেলাতে শুধুমাত্র সেই ডেড বডির পা দেখে সেখানে শত শত মানুষের ভিড় জমে যায়। পুলিশ সেখানে এসে ইনভেস্টিগেশন শুরু করে, আর অন্যদিকে জিবা সেই ট্রেন থেকে নেমে যায়। আর এরপরেই কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়। এরপরেই জিবাকে দেখানো হয় যে একটি হসপিটালের ওয়ার্ড বয় ছিল। এরপরেই জিবাকে দেখা যায় তার কাজ শেষ করে সে ক্যান্টিনে আসে তার খাবার খাওয়ার জন্য। সেখানেই অন্য একজন লোকের সাথে সে কথা বলছিল, আর বলছিল এইভাবে সে আর কতদিন সহ্য করবে। তার চোখের সামনে একটা অন্যায় হয়ে যাচ্ছে, আর সেটা সে কোনোভাবে মেনে নিতে পারে না। আর এই জন্য সে হায়ার অফিসারকে মেল করে দিয়েছে। আসলে এই হসপিটালের ডিন হসপিটালের আড়ালে কিছু ইলিগেল কাজকর্ম করছিল, আর জিবা সেটা জানতে পেরে গিয়েছিল, আর সেটা বন্ধ করার জন্য হায়ার অফিসারের কাছে সে মেল করেছে। অন্যদিকে দেখা যায় তাদের পাশেই বসেছিল অন্য একজন লোক, যে লোকটা তাদের কথার খুব মনোযোগ দিয়ে শুনছিল। আর পরে জানা যায় এই লোকটা হচ্ছে একজন মিডিয়ার লোক। যেহেতু এত বড় একটা নিউজ সে পেয়েছে, তাই তাড়াতাড়ি হেডলাইনের মাধ্যমে সেই নিউজটা তার নিউজ পেপারে ছাপিয়ে দেয়, আর এই নিউজটা চারিদিকে একেবারে ছড়িয়ে পড়ে। এরপরেই হেলথ মিনিস্টার মুত্তু পান্ডেকে দেখানো হয়, যে মিডিয়ার সাথে কথা বলছিল। মিডিয়া মুত্তু পান্ডেকে তার ক্ষমতা এবং দক্ষতা নিয়ে প্রশ্ন করে, কারণ এই মুত্তু পান্ডে অনেক ছোট থেকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বড় হয়ে এখন এই মিনিস্টার হয়েছে। এছাড়া সেখানে সেই নিউজ রিপোর্টাররা সেই হসপিটালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, যে সেই হসপিটালে এমন অবৈধ কাজ যে চলছিল এর ব্যাপারে সে কি বলবে, আর এর জন্য সে কি পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রথমে জার্নালিস্টদের প্রশ্নে মুত্তু পান্ডে একেবারেই রেগে গিয়েছিল, যার ফলে কোনো প্রশ্নেরই উত্তর না দিয়ে সে সেখান থেকে চলে আসে। এদিকে সেই হসপিটালের ডিন জিবাকে ডেকে নেয়। আসলে ডিন সেই লোকটার কাছ থেকে জেনে গিয়েছিল যে জিবাই এই ব্যাপারে তার সাথে কথা বলেছিল। নিশ্চয়ই জিবাই এই বিষয়টা মিডিয়াতে দিয়েছে, আর এই জন্য ডিন জিবাকে বলে, তোমার জন্য আজকে এই হসপিটালের এত বদনাম। নিউজ পেপারের লোকেরা পুরো বিষয়টা না জেনে আমার নামে উল্টোপাল্টা কথা বলছে। জিবা বলে, কিন্তু স্যার আমি তো এই ব্যাপারে কারো কাছে কিছু শেয়ার করিনি। ওরা কোত্থেকে কি শুনে লিখেছে সেটা তো আমি বলতে পারবো না। ডিন তাকে সতর্ক করে দেয় এই বিষয়ে ভবিষ্যতে সে যেন আরো কারোর সাথে কথা না বলে। ডিন জিবাকে সতর্ক করে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে আবারও হেলথ মিনিস্টার মুত্তু পান্ডেকে দেখানো হয়, যার কাছে রত্নাবেল নামের আরও একজন লোক আসে। আর এই রত্নাবেল মুত্তু পান্ডের ডান হাত বলা যেতে পারে। এর কিছুক্ষণ পরে তাদের আরও এক বন্ধু শক্তিবেল সেখানে চলে আসে, আর এই শক্তিবেল তার কমিউনিটির হেড। এছাড়া তারা তিনজনই একই কমিউনিটির। আসলে তারা এই জাত প্রথা অনেক বেশি মেনে চলে। তাদের কাছে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এমনকি মানুষের জীবনের চাইতেও। তারা তিনজনের সেখানেই কথা বলছিল, তখনই টিভিতে তারা একটা নিউজ দেখতে পায়। সেই হসপিটালকে ঘিরেই নিউজটা হচ্ছিল, যে হসপিটাল থেকে বাচ্চারা একের পর এক নিখোঁজ হয়ে যাচ্ছে। হেলথ মিনিস্টার কি করছে? হেলথ মিনিস্টারও কি এর সাথে জড়িত রয়েছে? কথাটা শুনে রেগে যায় মুত্তু পান্ডে, আর এরপরেই হসপিটালে সেই ডিনকে ডাকে আর বলে, কি সব চলছে তোমার হসপিটালে? মিডিয়া আমার নাম জড়িয়ে নিউজ প্রচার করতে শুরু করেছে, আর হসপিটাল থেকে বাচ্চারা নিখোঁজ কিভাবে হয়ে যাচ্ছে এর সাথে কি তুমি জড়িত? তখন সেই ডিন বলে, আসলে স্যার হসপিটালে এমন কিছুই হচ্ছে না। এইসব ভুয়া নিউজ বের করেছে আমাদের হসপিটালের কাজ করা ওয়ার্ড বয় জিবা। মুত্তু পান্ডে বলে, একজন ডিন হয়ে এই ছোটখাটো বিষয়টা হ্যান্ডেল করতে পারছো না? যদি না পারতে তাহলে আমাকে আগে বলতে। ঠিক আছে, এরপর থেকে বাকি বিষয়টা আমি দেখছি। এরপরেই দেখা যায় এসপি মঞ্জুকে, যার কাছে হেলথ মিনিস্টারের কল এসেছিল সেই জিবার ব্যাপার নিয়ে। আর এরপরেই মঞ্জু ডেকে নেয় ডিএসপি রামাকৃষ্ণাকে, আর সেই হসপিটালের পুরো ঘটনাটা খুলে বলে, আর বলে এর জন্য দায়ী হচ্ছে সেই হসপিটালেরই ওয়ার্ড বয় জিবা, তুমি তাকে অ্যারেস্ট করো। রামাকৃষ্ণাও সেই হসপিটালেই চলে যায়, আর সেখানকার ক্যান্টিনে
সামনে সে জীবাকে দেখতে পায়। রামাকৃষ্ণা জীবাকে তার সাথে আসতে বলে, জীবাও সেটাই করে। রামাকৃষ্ণা সেই হসপিটালে আসার পরে জীবাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদে জীবার তেমন কোনো সে দোষ খুঁজে পায়নি। কিন্তু মঞ্জু তাকে বলেছে তাকে অ্যারেস্ট করার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য। কিন্তু কেন? আর এই জন্যই রামাকৃষ্ণ জীবাকে থানায় না নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে আসে। সেখানে একটা রুমের ভেতরে বসে সে তাকে ইনকোয়ারি করতে বসে। কিন্তু সেখানে জীবা রামাকৃষ্ণকে এমন কিছু কথা বলে যেটা শুনে তার চোখ কপালে উঠে যায়, সে হতবাক হয়ে যায়। আর এরপরেই জীবাকে সেখানে রেখে সে সাথে সাথে চলে আসে এসপি মঞ্জুর কাছে এবং জীবা তাকে যা বলেছে পুরো বিষয়টা খুলে বলে। কিন্তু জীবা তাকে সেখানে আসলে কি বলেছিল সেটা আমাদের শোনানো হয় না। এসপি মঞ্জু শোনার পরেও অবাক হয়ে যায় আর বলে, এই নিউজটা কোনোভাবেই বাইরে আসতে দেয়া যাবে না। এই নিউজটা যদি কোনোভাবে লিক হয়ে যায় তাহলে অনেক বড় বড় লোক এর সাথে জড়িয়ে যাবে, অনেক বড় একটা কেলেঙ্কারি ঘটে যাবে। তুমি এক কাজ করো, ওকে যতটা পারা যায় গোপন করে রাখো আর জীবাকে এখনই ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যেয়ে রিমান্ডে নাও, আর এরপরে ওর থেকে কথা বের করতে শুরু করো। রামাকৃষ্ণও সেটাই করে, জীবাকে নিয়ে রাতের বেলায় চলে যায় ম্যাজিস্ট্রেটের কাছে আর ম্যাজিস্ট্রেটকে পুরো বিষয়টা খুলে বলে। এছাড়া 15 দিনের রিমান্ড চায়, ম্যাজিস্ট্রেটও সেই রিমান্ড মঞ্জুর করে দেয়। এছাড়া সেই রামাকৃষ্ণ আলাদাভাবে ইনভেস্টিগেশন করতে থাকে যে জীবা তাকে যেটা বলেছে সেটা সত্যি নাকি মিথ্যে। আর সেই ইনভেস্টিগেশনটা সে শুরু করে জীবার গ্রাম থেকে। সে চলে যায় জীবার গ্রামে। সেই রাতের বেলাতে রামকৃষ্ণ পৌঁছে যায় জীবার গ্রামে। সেখানে কয়েকটা জায়গায় জীবার ব্যাপারে সে কথা বলে, জিজ্ঞাসাবাদ করে। আর পরের দিন সকালবেলাতেই সে চলে যায় জীবাদের বাড়িতে। কিন্তু সেখানে যাওয়ার পরে জীবার মা জীবাকে নিয়ে একটা কথাও বলছিল না। রামাকৃষ্ণ এবং তার টিম জীবাদের বাড়িতে যতক্ষণ সময় ছিল তার মা তাদের পুরোপুরি ইগনোর করে। আর এরপরেই জীবার বাড়িতে পুলিশ দেখার পরে কিছু গ্রামবাসী একত্রিত হয়। রামাকৃষ্ণ বাধ্য হয়ে তাদের সাথে কথা বলে। গ্রামবাসী জিজ্ঞেস করে, আপনারা এখানে কেন এসেছেন? রামাকৃষ্ণ বলে সে এখানে জীবার ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছে। তখন সেই গ্রামবাসী বলে, যখন থেকে জীবা এখান থেকে চলে গেছে তখন থেকে জীবার মা কারোর সাথে কথাই বলে না, একেবারে চুপচাপ হয়ে গেছে। আর এরপরেই অন্য একজন লোক জীবার ব্যাপারে বলতে শুরু করে সেই রামাকৃষ্ণকে। বেশ কিছু বছর আগে জীবা যখন এই গ্রামেই থাকতো, এই গ্রামের একটা নিয়ম ছিল, এই গ্রামের কেউই তাদের গোত্র থেকে নিচু গোত্রের কাউকে বিয়ে করতে পারবে না বা আত্মীয় সম্পর্ক গড়তে পারবে না। কিন্তু এই গ্রামেরই মেয়ে ভ্যানেলা তার থেকে নিচু গোত্রের এক ছেলেকে পছন্দ করে ফেলে। তারা জানতো তাদের গ্রামবাসীরা কোনোভাবেই এই বিষয়টা মেনে নেবে না, আর তাদের এই ভালোবাসার কথাটা জীবাও জানতো। আর এই জন্য তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় ভ্যানেলা এবং তার ভালোবাসার মানুষ এই গ্রাম থেকে পালিয়ে যাবে এবং জীবা তাদেরকে সাহায্য করবে। আর সে রাতে সেটাই হয়। সে রাতে ভ্যানেলা এবং তার প্রেমিক পালিয়ে যায়, জীবা তাদের সাহায্য করে। কিন্তু তাদের দুর্ভাগ্য ছিল, কারণ গ্রামের কয়েকজন লোক তাদের পালিয়ে যেতে দেখে ফেলে এবং কিছু দূর যাওয়ার পরেই তাদেরকে ধরেও ফেলে। পরের দিন সকালবেলাতেই পঞ্চায়েতে এটা নিয়ে বিচার বসানো হয়। মুত্তু পাণ্ডে, রত্নাবেল, শক্তিবেল তারা তিনজনই এই গ্রামের প্রধান ছিল, যার মধ্যে সবার প্রধান ছিল মুত্তু পাণ্ডে, যে বর্তমানে একজন হেলথ মিনিস্টার। যেহেতু ভ্যানেলা এই গ্রামের নিয়ম ভঙ্গ করেছে, তার গোত্র থেকে নিচু গোত্রের ছেলেকে ভালোবেসে পালিয়ে যাচ্ছিল, যার ফলে এটা তাদের গ্রামের একটা অসম্মান। আর এই অসম্মান তারা কোনোভাবেই মেনে নেবে না। রত্নাবেল বলে, যেহেতু ওরা আমাদের গ্রামের রুলসকে অমান্য করেছে তাই এদের কঠোর শাস্তি দিতে হবে। ওদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গ্রামের বাকিদের মন থেকেও ভয় উঠে যাবে, তারাও একের পর এক নিয়ম ভঙ্গ করতে থাকবে। আর এই জন্য ওদেরকে শাস্তি দেওয়া দরকার, যেটা দেখে গ্রামের বাকি মানুষগুলো এর থেকে শিক্ষা নেয়। আর এরপরেই শাস্তিস্বরূপ ভ্যানেলার কানে এক ধরনের লিকুইড ঢেলে তাকে পাগল প্রায় করে দেওয়া হয়। অন্যদিকে ভ্যানেলার চোখের সামনে তার প্রেমিককে পিটিয়ে সেখানে মেরে ফেলা হয়। যদিও এই সব কিছু দেখে সেখানে জীবা প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে আটকে দেয়। জীবার মা জানতে পেরে গিয়েছিল ভ্যানেলা এবং তার প্রেমিককে জীবাই সাহায্য করেছিল এই গ্রাম থেকে পালিয়ে যাবার জন্য। আর এই জন্য সে ভয়ে জীবাকে সেখান থেকে নিয়ে আসে, কারণ এই বিষয়টা যদি মুত্তু পাণ্ডে এবং তার লোকেরা জেনে ফেলে তাহলে জীবাকেও তারা মেরে ফেলবে। জীবার মা এরপরে তাকে পড়াশোনা করার জন্য জীবাকে কেরালায় পাঠিয়ে দেয়। এদিকে সেই ডিএসপি রামাকৃষ্ণা জীবার ব্যাপারে বাকিটা জানার জন্য কেরালায় চলে আসে। জীবা কেরালায় এসে পড়াশোনা করতে শুরু করে, আর পড়ালেখার পাশাপাশি সে একটি লজে জবও করে পার্ট টাইম। এরপরেই সারাকে দেখানো হয়, যে খ্রিস্টান ধর্মীয়। সে চার্চে এসে সে তার কষ্টের কথা ফাদারকে বলছিল। সারা ফাদারকে বলছিল
তার বড় বোন অনেক অসুস্থ, এতটাই অসুস্থ যে সে যে কোনো সময় মারা যেতে পারে। অন্যদিকে তার দুলাভাইও চাইছিল যে তার বড় বোন মারা যাক, এমনকি সে তার মারা যাওয়ার অপেক্ষাই করছিল, কারণ তার দুলাভাইয়ের কুনজর তার উপরে রয়েছে। তার দুলাভাই চাইছিল কোনোভাবে তার বড় বোন মারা গেলে সে তাকে বিয়ে করবে। আর এই বিষয়টা নিয়ে সে তার মায়ের সাথেও কথা বলে ফেলেছে, আর সারার মাও এতে রাজি হয়ে গেছে। কিন্তু সারা কোনোভাবেই চাইছে না তার দুলাভাইকে বিয়ে করার জন্য। কিন্তু এখন সে কি করবে আর এই বিপদ থেকে সে কিভাবে মুক্তি পাবে সেটাও জানে না। তখন চার্চের ফাদার বলে তাকে ধৈর্য ধরার জন্য, নিশ্চয়ই তার সমস্যার সমাধান করার জন্য গড কাউকে পাঠাবে। তার জীবনে এমন কেউ আসবে যে তার সমস্যাগুলোর সমাধান করবে। সেই দিন সন্ধ্যায় সেই চার্চে উৎসব ছিল, অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য সারাও এসেছিল। সারা যখন অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল তখনই বড় একটা পোস্টার বোর্ড তার উপরে পড়তে যাচ্ছিল, কিন্তু ঠিক সময় মতো সেখানে জিবা এসে তাকে বাঁচিয়ে নেয়, কারণ জিবা সেখানে এসেছিল কাজ করার জন্য। সারা তাকে অনেক ধন্যবাদ জানায়, কিন্তু জিবা তার মুখটা দেখতে পায় না, কারণ ওই সময় সারার মুখে একটা মুখোশ পরা ছিল। যাই হোক, সারা সেখান থেকে চলে যায়। এর একদিন পরেই কলেজে জিবার প্রথম দিন ছিল। সে ক্লাসে এসে অপেক্ষা করছিল, ঠিক তখনই সেখানে সারা চলে আসে আর জিবাকে দেখে চিনতে পারে আর বলে তাকে ধন্যবাদ তার জীবন বাঁচানোর জন্য। জিবা অবশেষে বুঝতে পারে সেই দিন সন্ধ্যায় যে মেয়েটাকে সে বাঁচিয়েছিল সেটাই ছিল এই মেয়েটি, অর্থাৎ সারা। আর এভাবেই তাদের মধ্যে কথা বলতে বলতে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কলেজের দিনগুলো যতই এগোচ্ছিল তাদের মধ্যে ভালো একটা বন্ধন সৃষ্টি হয়, তাদের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, আর সেখানে পড়ালেখার পাশাপাশি তারা অনেক এনজয় করছিল। আর এরই মধ্যে তাদের পরীক্ষাও চলে আসে, কিন্তু সারাকে অনেক টেন্স দেখায়, যার ফলে সবাই তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কি পরীক্ষা নিয়ে টেনশনে রয়েছে। সারা বলে না, পরীক্ষা নিয়ে তার কোনো টেনশন নেই, তার টেনশনটা তার পরিবারকে নিয়ে। তখন সারা সেখানে জীবাসহ বাকি বন্ধুদের তার পরিবারের সমস্যার কথা খুলে বলে যে কোনোভাবেই সে তার দোলাভাইকে বিয়ে করতে চাচ্ছে না, কারণ তার স্বভাব চরিত্র ভালো নয়। আর সেই টেনশনেই আমার মনে হচ্ছে আমি পরীক্ষাতেও ফেল করে যাব। জিবা তাকে আশ্বস্ত করে আর বলে আমি তোমাকে সাহায্য করব। আর এরপরেই দেখা যায় সবগুলো পরীক্ষাতেই জিবা সারাকে অনেক সাহায্য করে, যাতে করে সারার পরীক্ষাগুলোও ভালো হয়ে যায়। আর এরপরে দেখতে দেখতেই পরীক্ষাগুলোও শেষ হয়ে যায়। এর কয়েকদিন পরে সারার বড় বোন মারা যায়, আর সেখানে সারা অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে তার দুলাভাই মনে মনে ভাবতে থাকে আপদ বিদায় হয়েছে, এবার সারাকে সে বিয়ে করবে। কিন্তু সারা বলেছিল 2 মাস পর তার পরীক্ষা শেষ, তখন সে না হয় বিয়ে শাদী নিয়ে ভাববে। আর এই জন্য তার দুলাভাই ভাবে যে আর শুধু 2টা মাসের অপেক্ষা, পড়াশোনাটা শেষ হলেই সে সারাকে বিয়ে করে নেবে। অন্যদিকে সারার মাও এতে রাজি। সে মনে করতে থাকে তার বড় মেয়ের হাজবেন্ডের কাছে সারাকে বিয়ে দিতে পারলে সে তার দায়িত্ব থেকে মুক্ত হবে। সারা একেবারেই ভেঙে পড়ে, সে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে কিছুই বুঝতে পারছিল না। তখনই হঠাৎ করেই চার্চের সেই ফাদারের কথা তার মনে পড়ে, যে তাকে বলেছিল তার জীবনে এমন একজন লোক আসবে যে তার সমস্যার সমাধান করে দেবে। আর এই কথাটা ভাবতেই সারার মনে পড়ে জিবার কথা, আর এই জন্য জিবাকে সে একান্তে একটা জায়গায় ডাকে আর তার মনের কথা খুলে বলে, তাকে প্রপোজ করে বসে। তার ভালোবাসার কথা শুনে জিবা অবাক হয়ে যায়। এমন না সে সারাকে পছন্দ করে না, সারা তার খুব ভালো বন্ধু, তাকে তার ভালোবাসতে কোনো আপত্তি নেই। কিন্তু জিবা জানে তার গ্রাম কেমন এবং সেখানকার লোকেরা কেমন, এমনকি তার চোখের সামনেই তার বন্ধু এবং তার প্রেমিকাকে তারা জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলেছে, শুধুমাত্র তাদের গোত্র আলাদা ছিল বলে, উঁচু নিচু ছিল বলে। আর এইদিকে সারা তো অন্য ধর্মেরই, কোনোভাবেই তাদের গ্রামের লোকেরা এই বিয়েটা মেনে নেবে না। আর এই জন্য সব দিক বিবেচনা করে জিবা সারাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে আসে। এতে সারা অনেক বেশি ভেঙে পড়ে আর কষ্ট পায়, বুঝতে পারে এই বিপদ থেকে কেউ আর তাকে রক্ষা করতে পারবে না, তাকে তার দুলাভাইকেই বিয়ে করতে হবে। আর এরই মাঝে সময়টা কেটে যায়। শেষের দিন সারার দুলাভাই তাকে নেয়ার জন্য আসে। সারা সেখান থেকে তার সাথে চলে যায়। সারার বান্ধবীরা জিবাকে বলে কালকে থেকেই মেয়েটার জীবন শেষ হয়ে যাবে, ও কিভাবে পুরো জীবনটা পার করবে কে জানে। কথাগুলো শুনে জিবার অনেক খারাপ লাগে। বিষয়টা যদিও জিবা জানতো, কিন্তু সারার জীবনটা যে এতটা খারাপ হয়ে যাবে সেটা সে বুঝতে পারেনি। আর এই জন্যই সে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যা হওয়ার হবে, সে সারার জীবনটাকে এভাবে নষ্ট করে দিতে পারে না। আর এই জন্যই সে সারাকে কল করে সেই লজ থেকেই আর বলে সেও তাকে ভালোবাসে আর আজকে রাতেই তারা পালিয়ে যাবে। কথাটা শুনে সারা অনেক বেশি খুশি হয় আর সেও তৈরি হয়ে যায়
জিবার সাথে পালিয়ে যাবার জন্য। জিবা দেখা যায় ছোট্ট একটা নৌকাতে করে তার বাড়ির সামনের পুকুরটাতে চলে আসে, আর সারাও সবাইকে ফাঁকি দিয়ে জিবার সাথে সেই নৌকায় উঠে পড়ে। আর এরপরে সেখান থেকে বাইকে করে এরপরে তারা একটা মাইক্রোতে চলে আসে। তারা পুরো সেই শহর থেকেই চলে আসে, কারণ সেই শহরে থাকলে সারার দুলাভাই তাকে যেভাবেই হোক খুঁজে বের করেই ফেলবে। আর দেখা যায় গাড়ির ভেতরেই জিবা সারাকে মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে করে নেয়। এদিকে পরের দিনই সারার দুলাভাই অ্যান্টনি যখন জানতে পারে সারা মিসিং, তখন সে খুঁজতে শুরু করে এবং তার লোকদের লাগিয়ে দেয় যে সারা কোথায় যেতে পারে। আর তখনই অ্যান্টনির সন্দেহ হয় সারার বন্ধুদের ওপর। অ্যান্টনির লোকেরা তাদেরকে ধরে নিয়ে আসে এবং কিছুটা মেরে ধরে টর্চার করে জিজ্ঞেস করে। তারা বলে দেয় সারা জিবার সাথে পালিয়ে গেছে তাদের গ্রামে। ঠিক তখনই অন্য একজন লোক এসে অ্যান্টনিকে একটা নিউজ দেয়। আসলে একদিন আগেই সারা একটি ফার্মেসিতে গিয়ে প্রেগনেন্সি টেস্ট কিট এবং অ্যাবর্শনের পিল কিনেছিল, আর এই খবরটাই সেই লোক অ্যান্টনিকে বলে। অ্যান্টনি তখন বুঝতে পারে যে সারা নিশ্চয়ই বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, আর সেই বাচ্চাটা অ্যাবর্শন করার জন্যই সে এগুলো কিনছিল। আর এই জন্য রেগে সে বাড়িতে চলে আসে, আর সেখানেই সে প্রেগনেন্সি কিটটা সে খুঁজে পায়, যেটা দেখে সে আরও বিশ্বাস করে ফেলে। আর এতে সে প্রচণ্ড রেগে যায় আর ভাবে সারা নষ্ট হয়ে গেছে, তাই তাকে খোঁজার আশা বাদ দিয়ে দেয়। আসলে এটাও সারার একটা প্ল্যান ছিল। সে তো জানতো না যে জিবা তাকে নিয়ে পালিয়ে আসবে, তাই অ্যান্টনির হাত থেকে বাঁচার জন্য সে একটা ব্যাকআপ প্ল্যান করে রেখেছিল। এদিকে জিবাকে সারা তার গ্রামে পরিচয় করিয়ে দেয় রামবাই হিসেবে। এছাড়া সে একজন হিন্দু ধর্মের মেয়ে, এটাও সবাইকে সে পরিচয় করিয়ে দেয়। কিন্তু গ্রামে আসার পরে জিবার মা যখন সারা অর্থাৎ রামবাইকে দেখে, সে ভাবে নিশ্চয়ই রামবাই নিচু গোত্রের মেয়ে, আর এই জন্য জিবা তাকে এইভাবে বিয়ে করে এনেছে। আর তাই জিবার মা রেগে গিয়ে তাদের বরণ করে না, মেনে নেয় না। অন্য এক গ্রামবাসী অবশেষে সারাকে বরণ করে ঘরে তোলে। এদিকে সারা এইসব কিছু দেখার পরে অনেক কষ্ট পায়, কিন্তু জিবা তাকে বোঝায় প্রথম তো একটু মানিয়ে নিতে হবে, পরে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। এইদিকে জিবার মা প্রতিদিন তাকে কথা শোনায় যে জিবা একটা নিচু গোত্রের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এমনকি জিবার মা সারার হাতে পানি পর্যন্ত খায় না। এতে জিবা আর সারা দুজনেই কষ্ট পায়, কিন্তু তাদের আর কিছুই করার ছিল না। এদিকে জিবা অবশেষে সংসার চালানোর জন্য চেন্নাইতে গিয়ে একটা কাজ শুরু করে। শুধুমাত্র উইকেন্ডে সে বাড়িতে আসে সারাকে দেখার জন্য। এদিকে সারা একদিন কোথাও যাচ্ছিল, তখনই রাস্তার ভেতরে সেই রত্নবেল তাকে থামায় আর তাকে বিভিন্নভাবে আজে বাজে কথা বলতে থাকে। কারণ গ্রামের সবাই জানতো সারার নাম রামবাই, সে হিন্দু ধর্মের মেয়ে, কিন্তু কোন গোত্রে সেটা কেউ জানতো না। রত্নাবেল সেখানে রামবাইকে তার গোত্রের ব্যাপারে জিজ্ঞেস করে, এছাড়া তার গ্রাম কোনটা, তার বাবা মা কি করে, এইসব ব্যাপারে জিজ্ঞেস করে বিভিন্ন প্রশ্ন। রামবাই এতে প্রচন্ড ঘাবড়ে যায়, সে কি করবে বা বলবে বুঝতে পারছিল না। ঠিক ওই সময়টাতে সেই ভ্যানেলা সেখানে চলে আসে, যে এখন পাগল হয়ে এই পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। ভ্যানেলা সেখানে এসে রত্নাবেলকে ঢিল মেরে বসে, আর রত্নাবেল এতে প্রচন্ড রেগে গিয়ে সেই ভ্যানেলাকে চর মেরে বসে, সেখানে মারধর করতে থাকে। বিষয়টা দেখে পুরোপুরি ঘাবড়ে যায় আর ভয় পায় সারা। আর এই সুযোগে সে সেখান থেকে কোনোভাবে পালিয়ে চলে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জিবার মা এখনো সারাকে মন থেকে মেনে নিতে পারেনি। এরপরেই একদিন সারার কলেজের এক বান্ধবী তার সাথে দেখা করতে আসে। মেয়েটি সেখানে সারা এবং জিবাকে তার বিয়েতে দাওয়াত দেবার জন্য এসেছিল। সারা অনেকদিন পরে তার বান্ধবীকে দেখার পরে প্রচন্ড খুশি হয়ে যায়। তারা দুজনে সেখানে বসে কিছুক্ষণ গল্প করে। আর এরপরেই সারা যখন তার জন্য খাবার আনতে ভেতরে চলে যায়, মেয়েটিকে একা পেয়ে জিবার মা তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে সারার ব্যাপারে, যে সারা কোন গোত্রের, তার বাবা মা কি করে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন। অন্যদিকে মেয়েটিও জানতো যে সারাকে এখানে সবাই রামবাই হিসেবে জানে, আর সে একজন হিন্দু ধর্মের মেয়ে। এই জন্য মেয়েটি একটু ঘুরিয়ে উত্তর বলে আর বলে সে জানে না যে সারা কোন গোত্রের, কিন্তু এটা ভালো করে জানে সারাদের ফ্যামিলি অনেক উচ্চ গোত্রের। কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় জিবার মা, আর এরপরে থেকেই সে সারাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। সারাকে ঘরের তেমন কাজ করতে দিত না, তার সব আত্মীয় স্বজনদের সাথে সারাকে গর্বের সাথে দেখা করাতো যে তার ছেলে তাদের থেকে উচ্চ গোত্রের এক মেয়েকে বিয়ে করে এনেছে। আর এভাবেই একটা মিথ্যের মাধ্যমে সারা আর জিবার জীবনটা একটু সুন্দর হয়ে যায়। আর এর কয়েকদিন পরেই সারা প্রেগনেন্ট হয়ে যায়। জিবার মা আরো বেশি খুশি হয়ে যায় যে তাদের ঘরে বংশধর আসছে।
এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। সারারও এই বিষয়টা খুব ভালো লাগে, জিবার মা তাকে এত ভালোবাসে। একদিন সারা আর জিবার মা বাজারে যাচ্ছিল, আর তখনই একজন লরি ড্রাইভার সারাকে দেখে চিনে ফেলে। আসলে সারাকে সে আগে থেকেই চিনত এবং সারা যে পালিয়ে এসেছে এই বিষয়টাও জানত, আর এই জন্য সে তাকে কিছু না বলে চুপচাপ তাকে শুধু অনুসরণ করছিল। এদিকে সেই দিন রাতের বেলা সারা যখন উঠানে বসে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে রত্নাবেল একটা রশি নিয়ে সারার গলার মধ্যে পেঁচিয়ে তাকে মারার চেষ্টা করে। এদিকে সারা যাতে তাকে সারিয়ে নিতে না পারে এই জন্য তাকে সাহায্য করে জিবার মা, অর্থাৎ সেই লরি ড্রাইভারের কাছ থেকে। জিবার মা এবং রত্নাবেল সহ বাকি সবাই জেনে ফেলেছিল যে সারা আসলে হিন্দু ধর্মের মেয়ে নয়, সে খ্রিস্টান, আর এখানে মিথ্যে কথা বলে বসবাস করছে, আর যেটা তাদের গ্রামের রুলসের বাইরে। আর এই জন্য তারা সারাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সিন এখানেই কাট হয়ে যায়। সারার সাথে কি হয়েছিল সেটা একটু পরে জানা যাবে। এরপরেই জিবাকে দেখানো হয় যে জেলে রিমান্ডে ছিল, সেখানেই তার কাছে একটি ফুটবল আসে। আসলে জিবাকে বাইরে থেকে তার কয়েকজন বন্ধু সাহায্য করছিল। সেই ফুটবলের ভেতরেই একটা ফোন ছিল, আর সেই ফোনটা বের করে সে কাউকে কল করছিল। আসলে জিবা একটা প্ল্যান করছিল তার জীবনে যা যা হয়েছে, আর সেই সব কিছুর জন্য যারা যারা দায়ী সে তাদের শাস্তি দেবে। জিবা প্রথমেই সেই মিনিস্টার মুথুপান্ডেকে কল করে আর বলে, তোমার গ্রামের তো নিয়ম রয়েছে যে গ্রামে কেউ নিচু গোত্রের কাউকে বিয়ে করতে পারবে না। ধরো তোমার ঘরেই যদি এমন কেউ থাকে সে তোমার আপনজন, কিন্তু সে তোমার গোত্রের না, সে নিচু গোত্রের, তাহলে তুমি কি করবে? মুথুপান্ডে বলে, এমনটা হতেই পারে না, আর যদি হয়েও থাকে আমি একবারও চিন্তা করব না তাকে মেরে ফেলবো। জিবা মুথুপান্ডেকে বলে, তোমার পরে তোমার উত্তরাধিকারীকে তোমার ছেলেই তো, সেই তো কয়েকদিন পরে নতুন মিনিস্টার হতে যাচ্ছে। মুথুপান্ডে বলে, হ্যাঁ, কিন্তু কেন? জিবা বলে, ও তোমার আসল ছেলে নয়, ও আসলে এমন এক ঘরের ছেলে যার গোত্র তোমার গোত্রের থেকে অনেক নিচু। মুথুপান্ডে প্রচন্ড রেগে যায় আর কোনোভাবেই সে জিবার কথা বিশ্বাস করে না। তখনই জিবা তাকে বিশ্বাস করানোর জন্য মুথুপান্ডেকে বলে, তোমার টেবিলের উপরে একটা এনভেলপ রয়েছে, সেটার ভেতরে ডিএনএ টেস্ট রয়েছে তোমার এবং তোমার ছেলের। সেই রিপোর্টটা একটু খুলে দেখো, তাহলেই বুঝতে পারবে তোমার ছেলে তোমার আপন ছেলে নয়। মুথুপান্ডে তাড়াতাড়ি যেয়ে সেই রিপোর্টটা দেখে আর দেখতে পায় জিবা যেটা বলছে সেটা সত্যি। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে এখন কি করবে? মুথুপান্ডে ভাবতে থাকে, এতদিন এই নিচু গোত্রের একটি ছেলেকে সে কোলে পিঠে করে বড় করেছে, যাদের হাতে সে পানিও খায় না, তাদের গোত্রেরই এক ছেলেকে সে সবসময় নিজের করে আগলে রেখেছে। এখন সে কি করবে? তার কি হবে? এদিকে জিবা এরপরেই শক্তিবেলকে কল করে, তাকেও ঠিক একই কথা বলে, তোমার ঘরে যদি নিচু গোত্রের কেউ থাকে যে তোমার আপনজন, তুমি কি করবে? শক্তিবেল বলে, সাথে সাথে গুলি করে আমি তাকে মেরে ফেলবো। জিবা বলে, তোমার যে ছেলে রয়েছে সে এমন এক গোত্রের ছেলে যাদের হাতে তুমি পানি খেলেও নিজেকে অপবিত্র মনে করো। শক্তিবেলের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বলে, কে বলছো তুমি, আর এর কি প্রমাণ রয়েছে? তখন জিবা একইভাবে শক্তিবেলকেও প্রমাণ দেখায়। শক্তিবেলও একেবারেই ভেঙে পড়েছিল। এখন সে কি করবে? জিবা একই রকম ভাবে একই কাজ করে রত্নাবেলের সাথেও। রত্নাবেলও প্রচন্ড ভেঙে পড়ে। আর ঠিক তখনই আমাদের সেই রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রত্নাবেল সারাকে গলায় রশি পেঁচিয়ে মারার চেষ্টা করছিল। সারা কোনোভাবে জিবার মা এবং রত্নাবেলকে সেখানে ঠেলে পাঠিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এদিকে বাইরে আসার পরে রত্নাবেল তাদের বলে, মেয়েটি পালিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। সবাই সারাকে মারার জন্য পিছু করতে থাকে। গর্ভবতী সারা কোনোভাবেই বেশি জোরে দৌড়াতে পারছিল না, আর একটা সময় নিজেকে বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে একটা গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে মুথুপান্ডে এবং তার বাকি লোকেরা যখন সারাকে খুঁজে পাচ্ছিল না, তখন তারা সারা যেখানে থাকতে পারে তার আশেপাশে পুরো জায়গা জুড়ে আগুন লাগিয়ে দেয়, যাতে সারা কোনোভাবেই সেই আগুন থেকে আর বাঁচতে না পারে। আর দেখা যায় সারা সেখানে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, আর সেই আগুনের ভেতরে সেখানে একটি মৃত বাচ্চা প্রসব করে, আর সেও মারা যায়। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। মুথুপান্ডের সাথে দেখা করে শক্তিবেল এবং দুজনেই দুজনের সমস্যাটার কথা জানতে পারে। আর এরপরে মুথুপান্ডে কল করে এসপি মঞ্জুকে আর অর্ডার দেয় যে করেই হোক এই জিবাকে মেরে ফেলার জন্য। এদিকে যেহেতু মুথুপান্ডে, রত্নাবেল এবং শক্তিবেল এই তিনজনের জন্যই জিবা তার স্ত্রীকে হারিয়েছিল, তাই এই তিনজনের বাচ্চাকেই সে হসপিটালে কাজ করার বদলতে বদলে দেয় নিচু গোত্রের সন্তানদের সাথে। আর সেই বাচ্চাগুলোই তাদের ঘরে যত্ন সহকারে বড় হয়, আর এখন তারা উত্তরাধিকারী হতে চলেছে। আর ঠিক এই সময়টাতে তারা এই বিষয়টা জানতে পারে। এদিকে জিবার কথা জানার পরে তারা কোনোভাবেই জিবাকে মারতে পারছিল না,
তাই তারা ঠিক করে নেয় জিবাকে এই কেস থেকে মুক্ত করে দেবে। আর এরপরে জিবা যখন কোর্টের বাইরে আসবে তখনই তারা তাকে মেরে ফেলবে। এদিকে জিবাকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল সে কয়েকজন লোককে সেখানে সন্দেহজনকভাবে বসে থাকতে দেখে। আর জিবা বুঝতে পারে এরা হয়তো তাকে মারার জন্য এখানে এসেছে। এজন্য জিবাও একটা প্ল্যান করে বসে। এরপরেই কোর্টে যখন জিবার কেসটা শুনানি হচ্ছিল তখন জিবাকে বেল দেওয়া হয়, কিন্তু জিবা বেল না নেওয়ার জন্য সেখানে জর্জকে অকথ্য ভাষায় গালাগালি করে, যার ফলে জর্জ প্রচণ্ড রেগে গিয়ে আবারও তাকে হাজতে পাঠিয়ে দেয়, যার ফলে কোনোভাবেই তাদের প্ল্যানটা আর কাজ করে না আর জিবাও বেঁচে যায়। কিন্তু তারাও বসে থাকার পাত্র নয়, তারা তিনজন জেলের ভেতরেই লোক পাঠায় জিবাকে মেরে ফেলার জন্য। জিবা তাদের সাথে ফাইট করছিল কিন্তু কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না। সেই লোকগুলো জিবাকে মেরে আহত করে ফেলছিল। আর অবশেষে একটা সময় সেখানে অন্য একজন লোক এসে জিবাকে সেই যাত্রায় বাঁচিয়ে নেয়। এরপরেই যখন তারা এই বিষয়টা জানতে পারে তারা আরো বেশি আপসেট হয়ে পড়ে যে জেলের ভিতরেও জিবা বেঁচে গেছে, এখন কি হবে। আসলে জিবাকে মারতে না পারলে তারা কোনোভাবেই স্থির হতে পারছিল না। তাদের সন্তানকেই এখন নিজ হাতে তাদের মারতে হবে, নয়তোবা নিচু গোত্রের একটা ছেলে তাদের পরিবারকে বহন করে চলবে, আর এটা তারা কোনোভাবেই দেখতে পারবে না। তাই তারা আরও একটা প্ল্যান করে। এবার তারা আবারও সেই এসপি মঞ্জুকে কল করে আর বলে কোর্টে নিয়ে যাওয়ার বাহানায় তাকে যেন ইনকাউন্টার করে দেওয়া হয়। মঞ্জু অবশেষে ডিএসপি রামকৃষ্ণকে ডাকে আর বলে কোর্টে নিয়ে যাওয়ার পথে জিবাকে যেন সে ইনকাউন্টার করে, কিন্তু রামকৃষ্ণ একজন অনেস্ট পুলিশ অফিসার ছিল আর এই জন্য বলে ম্যাম এটা তো রুলসের বাইরে। তখন মঞ্জু বলে তুমি না করলে অন্য একজন করবে, কিন্তু কাজটা কোনো না কোনোভাবে হয়েই যাবে। আসলে উপর থেকে অর্ডার, আমারও কিছু করার নেই। আর তুমি যদি এই কাজে বাধা দাও বা কাজটা না করো তোমাকে হয়তোবা সাসপেন্ড করা হবে, আর যদি কথাটা মেনে নাও তাহলে প্রমোশন পাবে। যার ফলে বাধ্য হয়ে রামকৃষ্ণ কাজটা করতে রাজি হয়ে যায়। জিবাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য বের করে নিয়ে আসা হয় আর এরপরে একটা নির্জন জায়গায় তাকে নিয়ে আসা হয়। জিবাও বুঝতে পারছিল পুলিশের উদ্দেশ্য ভিন্ন, তাকে কোর্টে নিয়ে যাওয়া নয়। রামকৃষ্ণ যখনই জিবাকে ইনকাউন্টার করতে যাবে ঠিক ওই সময়টাতে জিবার কাছে একটা কল আসে। মুত্তুপান্ডে তাকে কল করেছিল আর বলছিল সে যেন কোনোভাবেই জিবাকে ইনকাউন্টার না করে। তখনই জিবা একটু হাসে। আসলে জিবা এখানে আসার কিছুক্ষণ আগেই তার বন্ধুদের মাধ্যমে মুত্তুপান্ডের মোবাইলে একটা ভিডিও পাঠিয়ে দিয়েছিল আর বলছিল তোমাদের তিনজনের ঘরে যে তোমাদের ছেলে নয় বরং নিচু গোত্রের ছেলেরা বেড়ে উঠেছে আর তোমরা তিনজনই তাদের বাবার স্নেহ দিয়ে বড় করে তুলেছ, এটার প্রমাণ আমার কাছে রয়েছে। আর এই বিষয়টা যদি মিডিয়ার সামনে বা সবার সামনে চলে আসে তখন তোমাদের কি হবে, সবাই তোমাদেরকে ধিক্কার দেবে। আর আমার যদি কিছু হয়, আমার কিছু হওয়ার সাথে সাথে সেই ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে পড়বে। আর এই ভয়ে মুত্তুপান্ডে কল করে রামকৃষ্ণকে জিবাকে এনকাউন্টার করতে নিষেধ করে। আর এরপরেই রামকৃষ্ণ সরাসরি কোর্টে নিয়ে আসে জিবাকে। যখনই জিবার কেসের শুনানি চলছিল তখনই জিবা জজকে একটা প্রশ্ন করে, মানুষ বড় না জাত বড়? সেই জজ বলে তুমি এই প্রশ্নটা কেন করলে? জিবা বলে অনেক বছর আগে আমাদের গ্রামে একটি ঘটনা ঘটেছিল আর সেই ঘটনার পরে থেকেই আমাদের গ্রামে একটি দেবীর পুজো করা হয়, কিন্তু পুজো শেষ হওয়ার সাথে সাথে সেই দেবীর মূর্তিকে পুকুরের মধ্যে ডুবিয়ে নষ্ট করে ফেলা হয়। কিন্তু কেন সেটা জানতে হলে আপনাকে আরো বেশ কিছু বছর আগে যেতে হবে, যেখানে আমাদেরই গ্রামের একটি মেয়ে নিচু জাতের একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল। আর গ্রামবাসী এটা জানার পরে তাদের মেরে ফেলার জন্য ধাওয়া করতে শুরু করে। তারাও গ্রামবাসীর হাত থেকে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু তাদের দুর্ভাগ্য তারা অবশেষে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় আর গ্রামবাসীরাও তাদের নিষ্ঠুরভাবে সবার সামনে মেরে ফেলে। আর এরপরে থেকেই সেই গ্রামে একের পর এক দুর্ঘটনা দুর্যোগ আসতেই শুরু করে। বৃষ্টি হচ্ছিল না, ফসল হচ্ছিল না, খরায় সবকিছু নষ্ট হয়ে যাচ্ছিল। একটা সময় সেই গ্রামের পূজারীরা বলে তোমরা সেই মেয়েটিকে জ্বালিয়ে মেরে ফেলেছ আর সেই মেয়েটির অভিশাপ এই গ্রামে লেগেছে। তখনই পূজারীর কথায় সেই গ্রামের মানুষরা সেই মেয়েটির ছবি দিয়ে একটি মূর্তি বানায় আর সেটাকেই পুজো করতে শুরু করে। আর সেই পুজো আর উৎসবের মাধ্যমে তাদের গ্রামের অভিশাপ কেটে যায়। আর সেই থেকে প্রত্যেক বছর এই পুজো আর উৎসবটা করা হয়, কিন্তু উৎসবের শেষেই সেই মূর্তিকে তারা পুকুরে ডুবিয়ে নষ্ট করে ফেলে। কারণ গ্রামবাসীরা মনে করে যদিও সেই মেয়েটা দেবীর রূপ, কিন্তু সে এই গ্রামের নিয়ম ভঙ্গ করেছে, সে নিচু জাতির ছেলের সাথে মেলামেশা করে পবিত্রত্ব নষ্ট করেছে। আর এই জন্য শুধুমাত্র উৎসবের সময় তাকে পুজো করা হয়, বাকি সময়টাকে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলে রাখা হয়। পুরো ঘটনা শোনার পরে সেই জজ বলে এই ঘটনার সাথে তোমার কেসের কি সম্পর্ক? জিবা বলে ম্যাম সম্পর্ক আছে,
তাদের এই কঠোর নিয়মের জন্য অনেক মানুষেরই জীবন নষ্ট হয়ে গেছে, যাদের মধ্যে আমি একজন। আর তাই তাদেরকে শিক্ষা দেবার জন্য হসপিটালে আমি তাদের 3 জনের বাচ্চাকেই বদল করে দেই। এতদিন যখন তারা জানতো না, সেই ছেলেটিকেই নিজের ছেলে মনে করে তারা আদর যত্নে লালন পালন করেছে। কিন্তু এই নিকৃষ্ট মনের মানুষগুলো যখন তারা জানতে পারে সেই ছেলেগুলো তাদের নয় আর তারা নিচু জাতির, তখন এতদিনের সবকিছু ভুলে যেয়ে তারা তাদেরকে মেরে ফেলার জন্য প্ল্যান করতে শুরু করে। আমাদের সমাজ থেকে এই উঁচু নিচুর ভেদাভেদ কবে শেষ হয়ে যাবে? জজ জিবার বিষয়টা বুঝতে পারে। এছাড়া জিবার বিরুদ্ধে যে এলিগেশন আনা হয়েছিল সেটার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ ছিল না, যার ফলে সেই জজ অন্য এক জজের সাথে পরামর্শ করেই জিবাকে সেই কেস থেকে রেহাই দিয়ে দেয়। জিবা এরপরেই একটা হোমে চলে আসে আর দেখা যায় সেই হোমে কিছু বাচ্চাদের পড়াচ্ছিল সারা। অর্থাৎ সারা সেই রাতে মারা যায়নি। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সারা যখন গর্ভবতী অবস্থায় সেই আগুনের ভেতরে ছটফট করছিল, ঠিক ওই সময়টাতে সেখানে ভ্যানেলা চলে আসে। আর ভ্যানেলা সেই আগুন থেকে সারাকে বাঁচাতে গিয়ে নিজে মারা যায় এবং সারাকে বাঁচিয়ে দিয়ে যায়। অন্যদিকে গ্রামবাসীরা ভ্যানেলার সেই পুরো লাশটা দেখে ভাবে সারা মারা গিয়েছে, আর এই জন্য তারা সারার আর কোনো খোঁজ করে না। কিন্তু সারা সেই রাতে বেঁচে গিয়েছিল, যদিও তার শরীরে কিছু অংশ পুড়ে গিয়েছিল। আর এরপরে থেকে সারা আর জিবা এখানেই ছোট বাচ্চাদের সাথে তাদের বাকি জীবনটা কাটিয়ে দিচ্ছে। কিন্তু সারা এবং জিবার জীবনটা যারা নষ্ট করে দিয়েছিল, জিবা তাদেরকে শাস্তি দিয়েছে। ঘটনা একেবারে বর্তমানে চলে আসে, যেখানে রামাকৃষ্ণ দেখা করতে আসে জিবার সাথে আর বলে, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তুমি শুধু সেই 3 জন নয়, বরং এমন অনেক বাচ্চাকে অদল বদল করে দিয়েছ। কিন্তু কেন? তোমার আসল মোটিভটা কি ছিল? জিবা বলে, আমি সেই সব লোকেদের বাচ্চাদেরই অদল বদল করেছি যারা এই জাতি গোত্র নিয়ে অনেক বেশি বড়াই করে আর মানুষদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, আর আমার উদ্দেশ্য ছিল তাদের শিক্ষা দেবার জন্য। রামাকৃষ্ণ বলে, রত্নাবেলকে ট্রেনে কেউ নৃশংসভাবে খুন করে ফেলেছে। সেটা কি করেছে তুমি কি জানো? আসলে রত্নাবেলি প্রথমবার সারাকে গলায় রশি পেঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর এই জন্য জিবা কেস থেকে মুক্তি পেয়েই সেই ট্রেনে ট্রাভেল করে যে ট্রেনে রত্নাবেল ট্রাভেল করে, আর রত্নাবেলকে মেরে সে এখানে আসে। জিবা বলে, রত্নাবেল মারা গেছে শুনে তো আমি খুশি হলাম। রামাকৃষ্ণ পুরো বিষয়টাও জানতো, কিন্তু তারপরও সে গোপন করে গেছে, কারণ সে পুরো কেস ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে সারা আর জিবার জীবনের মধ্য দিয়ে কি বয়ে গেছে আর কারা এর জন্য দায়ী। যাই হোক, রামাকৃষ্ণ সেখান থেকে আসার সময় জিবাকে বলে, সারাকে দেখে রেখো। কথাটা শুনে অবাক হয়ে যায় জিবা। আসলে রামাকৃষ্ণার ইনভেস্টিগেশন করে সবকিছুই বের করে ফেলেছিল, যে জিবা কতগুলো বাচ্চাকে অদল বদল করেছে আর কিভাবে সে রত্নাবেলকে ট্রেনে নৃশংসভাবে খুন করেছে, আর সারাও বেঁচে আছে। কিন্তু সে এই বিষয়টা এখানেই গোপন রাখে। সারা আর জিবাকে বাকি জীবনটা শান্তিতে কাটানোর সুযোগ দিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় মুত্তু পান্ডিয়ার ছেলে নির্বাচনে জয়ী হয়ে যায়, সে পরবর্তী মিনিস্টার হয়ে যায়। আর এটা শুধু চেয়ে চেয়ে বসে বসে দেখছিল মুত্তু পান্ডিয়া, সে কিছুই করতে পারছিল না। সে শুধু চেয়ে চেয়ে দেখছিল নিচু গোত্রের একটা ছেলে তার বংশটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে শক্তিবেলের ক্ষেত্রেও একই, তার ছেলেও নির্বাচনে জয়ী হয়ে তার পজিশন নিয়ে নেয়। শক্তিবেল এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, যার ফলে নিজেই সুইসাইড করে। আর এরপরেই জিবার মাকে দেখানো হয়। জিবার মা একটা সময় পাগল হয়ে এখন সেই গ্রামে ঘুরে বেড়াচ্ছে, কারণ একটা সময় পর সে বুঝতে পেরেছিল সারা এবং জিবার সাথে সে কি করেছে, কতটা পাশবিক অত্যাচার করেছে তাদের। আর সেই ট্রমা সহ্য করতে না পেরে সে পাগল হয়ে যায়, আর এখন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে সারা আর জিবা সেই হোমেই ছোট বাচ্চাদের সাথে তাদের বাকি জীবনটা কাটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।